টু থ্রি স্টার্ট করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কাজী ফজলুর রহমান বেনু, এনপিএস গণমাধ্যম মানবাধিকার সংস্থা ময়মনসিংহ বিভাগের চেয়ারম্যান, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও ময়মনসিংহ জেলা সালমান স্মৃতি সংসদের সভাপতি অ্যান্ড বিশিষ্ট রাজনীতিবিদ। আমি আজকে আমার ছোট ভাইকে কিছু সালমান শাহর ব্যাপারে কিছু কথা বলতে চাই। মিস্টার মোহাম্মদ শাহ মোহাম্মদ ফুয়াদ, শেখ মোহাম্মদ ফুয়াদ বিশিষ্ট সাংবাদিক, কবি, সাহিত্যিক, গবেষক। আজকে প্রয়াত সালমান শাহর ব্যাপারে ওনাকে আবার আমি কিছু কথা বলতে চাই। সালমান শাহর মৃত্যুর রহস্য এবং কেন, কি কারণে বিচার হচ্ছে না, সেই ব্যাপারে আপনি সুস্পষ্ট কিছু বলবেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। প্রিয় দেশবাসী, সালমান ভক্ত, গোটা বিশ্ববাসী, নিপীড়িত জনতা, আজকের অনুষ্ঠান যারা দেখছেন, এবং আমার প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমি সবার দোয়া নিয়ে আরম্ভ করছি। আসসালামু আলাইকুম। আমি সরাসরি আমার বক্তব্যে চলে যাব, কোনো ইন্ট্রোডাকশন আমি যাব না। আমি শুরু করছি যে সামিরা যেটি বলছে যে নীলা চৌধুরীর চরিত্র খারাপ, নীলা চৌধুরী অধার্মিক, নীলা চৌধুরী সম্পর্কে সে নীলা চৌধুরীকে সে নাম ধরে ডাকে সব সময়, ইত্যাদি ইত্যাদি। আমার প্রশ্ন হলো যে একজন বিশিষ্ট ভদ্র মহিলা, যাকে গোটা বিশ্ববাসী, যাকে বাংলাদেশের মানুষ চিনে, যিনি জাতীয় পার্টির রাজনীতি করে জেল জুলুম হুলিয়া খেটেছেন, যিনি বাংলাদেশের মানুষের জন্য অনেক কষ্ট করেছেন, যিনি একটি সন্তানকে জন্ম দিয়েছিলেন, সালমান শাহ, মরহুম সালমান শাহ, যে গোটা বিশ্বে মানুষকে, তরুণ সমাজকে সে জাগিয়েছে, তরুণ সমাজকে সে আলোর পথে চালিয়েছে তার সিনেমার মাধ্যমে, তার ছবির মাধ্যমে। সেই গর্বিতা জননী নীলা চৌধুরী সম্পর্কে মূর্খ সামিরা যেসব বক্তব্য দিচ্ছে, এগুলি একেবারেই অগ্রহণযোগ্য। তার ধর্ম নিয়ে, তার চরিত্র নিয়ে, এবং তাকে নীলা চৌধুরী বলে ডাকছে। আমি বলতে চাই যে সামিরা কি নীলা চৌধুরীর নখে পায়ের নখের সমান যোগ্যতা তার হবে? নিশ্চয়ই হবে না। তাহলে কেন সে নীলা চৌধুরীকে সমাজে কলঙ্কিত করছে, অসম্মানিত করছে? আচ্ছা, এরপরে আমি যেটা বলতে চাই যে সে বলছে যে পিবিএ সব রিপোর্ট কি আমাকে মানতে হবে, সব রিপোর্ট কি আমাকে গ্রহণ করতে হবে? প্রিয় দর্শক, সামিরা এখন পিবিআই রিপোর্ট মানছে না, পিবিআই রিপোর্টকে সে এখন প্রত্যাখ্যান করছে। অর্থাৎ পিবিআই যে রিপোর্টটা দিয়েছে, যে পোস্টমর্টেম রিপোর্ট দিয়েছে, এটাকেও সে এখন আর মানছে না। আপনারা এটা গবেষণা করে দেখেন যে সে পিবিআই রিপোর্ট কেন এখন সে মানছে না। সামিরা বলছে যে আমি কেন আত্মহত্যা করব, আমি কেন আত্মহত্যা করব, নীলা চৌধুরী কেন আত্মহত্যা করবেন, শাহরান কেন আত্মহত্যা করবেন? আমি বলতে চাই প্রিয় দেশবাসী, যে আত্মহত্যা করার লাইসেন্স শুধু সালমানেরই ছিল, আর বাকি যে তিনজন, তাদের আত্মহত্যা করার কোনো লাইসেন্স ছিল না, তাদের বেঁচে থাকার লাইসেন্স ছিল। তাহলে তিনজনের যদি বেঁচে থাকার লাইসেন্স থাকে, সালমানের কেন বেঁচে থাকার লাইসেন্স থাকলো না? এটি আমার প্রশ্ন। জকিগঞ্জে দাদার বাড়ি নিয়ে রহস্য আছে। কি রহস্য আছে?
ওই বাড়িতে কি সালমানকে খুন করার মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছিল? সামিরা বলছে যে ওই সালমানের মৃত্যুর দিন ঘরে সিগারেট পাওয়া গেছে এবং এই সিগারেটটা খেয়েছে কুমকুম সাহেব এবং শেরান, যার বয়স মাত্র 16। একটা মৃত্যুর দিন, একটা কষ্টের দিন, একটি বেদনা বিধুর দিনে এই ঘরের ভিতরে কুমকুম সাহেব সিগারেট খেয়েছে, আর তার সাথে এই 16 বছর বা 17 বছরের বিল্লু, সেও সিগারেট খেয়েছে। এটা কি করে সম্ভব হয়? দেশবাসী, আপনাদের কাছে এই প্রশ্নটা আমি রাখলাম। এর অর্থ হলো যে সামিরা কাউকে আড়াল করবার চেষ্টা সে করছে। আমি প্রশ্ন করতে চাই যে সামিরা যে বিয়ে করেছে, নতুন বিয়ে, মোস্তাক ওয়াইজ, সে মোস্তাক ওয়াইজকে যে বিয়ে করেছে, সে কি তার শাশুড়ি নীলা চৌধুরীর অনুমতি নিয়েছিল? অনুমতি সে নেয় নাই। এখন সে সালমানের সম্পত্তি দাবি করছে। সে কি করে সে সালমানের সম্পত্তি দাবি করে? সে তো এখন আর সালমানের স্ত্রী না, সে মোস্তাকের স্ত্রী। যদি তাকে সম্পত্তি দিতে হয়, কারণ তার তো সম্পত্তির লোভটাই বেশি, তাহলে সে মোস্তাককে বলুক না গোটা বাংলাদেশটা কিনে তাকে যেন দিয়ে দেয়। তারপরে সামিরা বলছে যে আমি ডিভোর্স ছিলাম না। এটা সামিরা বলছে যে আমি ডিভোর্স ছিলাম না। তাহলে সামিরা যদি ডিভোর্স না হয়, তাহলে যেদিন সালমান শাহের মৃত্যু হয় সেদিন পিঙ্ক কালারের জামা পরে সে এত মানে সুন্দর নায়িকার মতো সে সেজেছিল কেন? তার মুখে তো কোনো দুঃখ, কষ্ট, কান্নার কোনো রোল পৃথিবীর কোনো মানুষ দেখতে পায় নাই। স্বামীর মৃত্যুতে কি মেয়েরা কাঁদে না? বাংলাদেশের নারীরা স্বামীর মৃত্যুতে নিজেরাই আত্মহত্যা করে, কিন্তু স্বামীরা কিন্তু সেটি করে নাই। সে ফিটফাট হয়ে সেজে গুজে সে মানুষের সামনে গিয়েছে, কথাবার্তা বলেছে, এবং সে ডিভোর্স ছিল না। তাহলে সে সিলেটে সে গেল না কেন? সালমানকে যখন দাফন অনুষ্ঠান সম্পন্ন করা হয়, অথবা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, অথবা পোস্টমর্টমের যে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে সামিরা কেন, নীলা চৌধুরীর সাথে সামিরা কেন যায় না? এটি আমাদের প্রশ্ন। সামিরা কেন অন্তরালে ছিল, আড়ালে ছিল? এটি আমাদের প্রশ্ন। নীলা চৌধুরীর চরিত্র যদি খুব খারাপ হয়, তাহলে সামিরা, তোমার চরিত্র কতটুকু ভালো? তোমার চরিত্র কতটুকু ভালো? কারণ তোমাকে নিয়ে তো ওই নেটে অনেক ছবি টবি আছে, এই আমাদের আজকালকার ইয়াং ছেলেপেলারা এগুলো দেখে, অনেক ইয়াং ছবি টবি আছে, এবং তোমাকে নিয়ে বাজারে মুখরোচক গল্প আছে, এগুলো তো তুমি নিজেই দেখো। তুমি সাম্প্রতিককালে একটি সাক্ষাৎকার দিয়েছিলে, সেটি গোপনে, পর্দার অন্তরালে কেন? পর্দার অন্তরালে সাক্ষাৎকার দিচ্ছিলে কেন? সেটা কি জনরোষের ভয়ে, নাকি সেখানে অন্য কিছু করছিলে তুমি? সালমানের প্রতি তোমার এত প্রচন্ড ভালোবাসা, খালি যখনই কোনো সাক্ষাৎকারে তুমি যাও, দেখা যায় যে সালমানের প্রতি তোমার ভালোবাসা লাইলি, মজনু, শিরি, ফরহাদ, ইউসুফ, জুলেখা যা আছে সব ছাড়িয়ে গেছে, সব ছাড়িয়ে গেছে। তুমি সালমানকে এত ভালোবাসো। তুমি বলেছো যে সালমানের সাথে তোমার কোনো রকমের ইয়ে ছিল না, এই অন্তর্দ্বন্দ্ব ছিল না বা কলহ ছিল না। তাহলে সালমান কেন বললো? তুমি সালমানকে বাঁচাতে পারলে না কেন? তুমি সালমানকে শাবনূরের সাথে জড়িয়েছো। আবার তুমি এটাও বলেছো যে নীলা চৌধুরী বলেছেন শাবনূর তৃতীয় শ্রেণীর নায়িকা, এটাও তোমার গায়ে লেগেছে। অর্থাৎ তোমার যারা পক্ষের লোক, এদেরকে তুমি খুব পক্ষে রাখতে চাও। শাবনূরকে তুমি একদিকে দায়ী করলে, আবার শাবনূরকে এই নীলা চৌধুরী বলেছেন তৃতীয় শ্রেণীর নায়িকা, এটা বলে তোমার গায়ে খুব লেগেছে। এত তোমার গায়ে লাগলো কেন? হ্যাঁ, এত রহস্যপূর্ণ তোমার আচরণ কেন?
তুমি বলছো যে আমি কোনো নায়িকা না, নায়িকা নই। তুমি যদি কোনো সিনেমার নায়িকা হতে, সেটা কি বাংলাদেশের দর্শক দেখতো? দেখতো না। যে হলে তোমার ছবিটা চলতো, সেই হলে আগুন জ্বালিয়ে দেওয়া হতো। সামিরা, আমি তোমাকে বলতে চাই, তুমি এখনো সত্যের মুখোমুখি হও। তুমি সত্যের মুখোমুখি তুমি আসো। তুমি সত্যকে তুমি আড়াল করছো। সালমান ছিল বাংলাদেশের একটা সিংহ পুরুষ। সালমানের মতো সিংহ পুরুষ আর কোনোদিন এই পৃথিবীতে আসবে না। সালমান একটাই ছিল। দ্বিতীয় সালমান আর কোনোদিন আসবে না। সালমানের মৃত্যু পিছনে আরো বেশ কিছু কারণ ছিল। সেটি হলো চলচ্চিত্র শিল্পের এক শ্রেণীর যে প্রযোজক, পরিচালক, শিল্পী আছে, এদের সংখ্যা খুব কম। এরা সালমানকে পছন্দ করতো না। সালমানের জনপ্রিয়তা তাদের পছন্দ হতো না। এবং একটি বিশাল অংশ সালমানকে পছন্দ করত, ভালোবাসতো। সালমানকে কিন্তু সবাই পছন্দ করত। গোটা বাংলাদেশ 18 কোটি মানুষ সালমানকে পছন্দ করত। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, বিশ্ব নেত্রী যিনি শেখ হাসিনা, তিনিও সালমানকে ছেলের মতো দেখতেন। তো সেই সালমানকে গুটি কয়েক লোক দেখতে পেত না। এটার অর্থ কি এই যে সালমানের জনপ্রিয়তা কমে গেছে? সালমানের জনপ্রিয়তা কখনোই কমে যায় নাই, বরঞ্চ আরো 100 বছর সালমানের জনপ্রিয়তা থাকবে ইনশাআল্লাহ। আমি একটি কথা বলতে পারি? জি, আপনি বলেন। মিস্টার ফুয়াদ, সালমান, প্রয়াত সালমান শাহ ব্যাপারে আজিজ মোহাম্মদ ভাই কি এর সাথে ডাইরেক্ট ইনডাইরেক্ট কোনো জড়িত আছে কিনা এই ব্যাপারে আপনি জানেন কিছু? নো কমেন্টস। আমি যেখান থেকে আরম্ভ করতে যাচ্ছিলাম, যে ওই চলচ্চিত্র শিল্পের কিছু লোক তার বিরুদ্ধে লেগেছিল, অল্প কিছু সংখ্যক লোক। তারা সালমান বেঁচে থাকতে সালমানের উপর তারা হামলা চালিয়েছে। তারা সালমানের উপর তারা হুমকি দিয়েছে, হামলা চালিয়েছে, সালমানকে তারা আঘাত করেছে, সালমানকে তারা হত্যা করতে চেয়েছে, কিন্তু তারা প্রকাশ্যে তারা হত্যা করতে ব্যর্থ হয়েছে। তারা হত্যা করতে পারে না। সালমানকে হত্যা করা এত সহজ না। এখন আমি অন্য প্রশ্নে আসতে, কারণ তুমি তো পাগল, তুমি তো একটা পাগল মহিলা। পাগলের সঙ্গে তুলনা করলে তো তোমাকে তুলনা দিয়ে শেষ করা যাবে না। পাগলের নিচে যদি কিছু থাকে তাহলে তুমি ওইটা। আর তোমার সাথে কথা বলা মানে আমরাও পাগল, আমরা নিজেরাও পাগল। কারণ তোমার সাথে কথা বলছি, আমরা নিজেরা পাগল না হলে তোমার মতো পাগলের সাথে কেউ কথা বলে নাকি? ওই সাংবাদিকদের আর তোমার সমস্ত কীর্তি কাহিনী তুমি এগুলা বলো, এগুলা তুমি বলে যাচ্ছ। তুমি ভাবছো যে উত্তর দেওয়ার মতো কেউ নাই বাংলাদেশে। বাংলাদেশের 18 কোটি মানুষ তোমার এই প্রশ্নের উত্তর দিতে পারবে। আমি তো পারবোই, আমি শেখ মোহাম্মদ ফুয়াদ, আমি তো পারবোই। বাংলাদেশের 18 কোটি মানুষ তোমার প্রশ্নের উত্তর দিতে পারবে। তুমি যত প্রশ্ন করো, যদি 1 লক্ষ প্রশ্ন করো, তোমার 1 লক্ষ প্রশ্নের জবাব আমরা দিতে পারবো। আমি আবার অন্য প্রসঙ্গে আসছি। আমি আরেকটি কথা বলতে পারি? আচ্ছা, জি বলেন। প্রয়াত সালমান শাহ মৃত্যুর পরে আমার নেত্রী নীলা চৌধুরী, উনি ময়মনসিংহে এসেছিলেন। হাজার হাজার লোক সেখানে সমাগম হয়েছিল কৃষ্ণচূড়ায়। তারপর থেকে এখন যে অবস্থা, এখনো কিন্তু সেই অবস্থানটা তার আছে। জনমতটা সালমানের ভক্ত কারা, যারা পরবর্তী জেনারেশনে আছে, সালমান শাহ দেখছে, তারা সবাই কিন্তু সালমান শাহ। ইয়েস বেনু ভাই, আপনি সঠিক কথাই বলেছেন। কারণ আপনি ওই সময় একটা কত 20,000 মানুষের একটা সভা করেছিলেন এবং ডিসি অফিস ঘেরাও করা হয়েছিল। সালমান ময়মনসিংহে, যেটা সামিরা বলেছে যে সালমান ময়মনসিংহ আসে নাই। সালমানের মা যখন জেলে ছিল তখন সালমান এখানে এসেছে, কিন্তু জেল পর্যন্ত যায় নাই। সালমানের বাবা এসেছিল। যাই হোক, আমি অন্য প্রসঙ্গে যাচ্ছি, যেটা হলো যে পিবিআই রিপোর্টে বলা হয়েছে সকাল 7টা থেকে 10টার মধ্যে সালমান শাহর মৃত্যু হয়েছে। এবং এই সময় ওই দিন সকালবেলা এই সামিরা সালমানের পাশে ঘুমিয়েছিল। বাবা এসেছিলেন, বাবার সাথে কথাবার্তা হয়েছে, এগুলো আমি আগের ভিডিওতে বলেছি, কথাবার্তা হয়েছে। বাবা যাওয়ার পরেও সে ঘুমিয়েছে। এখন আমি প্রশ্ন করছি, 7টা থেকে 10টার ভিতর যার মৃত্যু হয়ে গেল, তুমি তো ইচ্ছা করেই তুমি এটাকে এড়িয়েছ, ইচ্ছা করেই তো তুমি এটাকে বলতে চাও নাই যে সালমান তো বেঁচে নাই। কারণটা হলো যে সালমান তো 7টা থেকে 10টার ভিতর মরেই গেছে। এখন
সে কি দুইবার আত্মহত্যা করেছে নাকি? যে একবার সে আত্মহত্যা করেছে, তারপর আত্মহত্যা করে ওখান থেকে নেমে আবার তোমার পাশে সে ঘুমিয়েছে, এটা একটা। আর দ্বিতীয়টা, তুমি বলেছো যে এই সালমান দরজা বন্ধ করে দিয়েছে এবং কাজের লোকদেরকে বলেছে, আবুলকে বলেছে যে আমাকে তোমরা ডেকো না, তখন 10:30 হবে, আমাকে তোমরা ডেকো না, ইত্যাদি ইত্যাদি। এখন আমার প্রশ্ন হলো যে 7টা থেকে 10টার ভিতরে যার মৃত্যু হয়ে গেছে, সে কি করে দরজা এসে খুলে? তার তো মৃত্যুই হয়ে গেছে, তার তো দরজা বন্ধ করবার কোনো সুযোগ নাই, উপায় নাই। তাহলে তোমার ভাষায় সালমান 2বার আত্মহত্যা করেছে। একবার তোমার সঙ্গে যখন শুয়েছিল তখন আত্মহত্যা করে এসে সে তোমার সাথে শুয়েছিল, যেটা তুমি এড়িয়ে গেছো, তুমি জানতে যে সে মৃত। আবার তুমি বললে যে সে ঝুলেছিল, এটা তার দ্বিতীয়বারের আত্মহত্যা। একজন মানুষ 2বার কি করে আত্মহত্যা করে? আমি আগের বার বলেছিলাম যে তুমি তাকে এখানে হাসপাতালে নিয়ে গেলে না। আমরা কি নেই না হাসপাতালে? আমাদের বাবা মা আত্মীয় স্বজন যারা দুর্ঘটনায় আক্রান্ত হয় আমরা হাসপাতালে নিয়ে যাই। বাড়ির কাছে হাসপাতাল থাকা সত্ত্বেও তুমি তাকে নিয়ে যাও নাই। তুমি তাকে তেল মালিশ করেছো, ওই উপর থেকে তুমি তাকে নামিয়েছো, বটি দিয়ে দা দিয়ে কেটে তুমি তাকে নামিয়েছো। আচ্ছা, এখন ওই বটি, ফ্যান এবং দড়ি, এগুলোর ফিঙ্গারপ্রিন্ট অতীতের পুলিশ কি নিয়েছিল কিনা? তারপর তুমি তাকে নামিয়ে তুমি তাকে গোসল করিয়েছো, তার বীর্যপাত হয়েছে, পায়খানা হয়েছে, তার প্রস্রাব হয়েছে, ইত্যাদি তুমি বলেছো। তো এখন প্রশ্ন হলো যে তুমি কি ডাক্তার ছিলে নাকি, যে তুমি নিজেই ডাক্তারি আরম্ভ করে দিয়েছো? আবার একটা ডাক্তারকে ঘরে তুমি ডেকে এনেছো। হ্যাঁ, এইরকম একটা জটিল মানুষকে কি বাড়িতে চিকিৎসা হয় নাকি? তুমি বলেছো যে আমি একটু ডুপ্লিকেট চাবি দিয়ে আমি দরজা খুলেছি, দরজা খুলে দেখলাম সালমান ঝুলে আছে, আমার মনে হয়েছে সে বেঁচে আছে। তোমার যখন মনেই হলো যে সে বেঁচে আছে, তাকে নিয়ে তুমি হাসপাতালে গেলে না কেন? কেন কেন কেন? এটার জবাব তোমাকে জাতির কাছে তোমাকে দিতে হবে। আরেকটা কথা হলো যে সালমান শাহর বাবা তার বাড়িতে, তোমার বাড়িতে ছিল, 11/20 কার্টন প্লাজায় গিয়েছিল, কিন্তু জননী নীলা চৌধুরী বলেছে যে দেখা করতে দেওয়া হয় নাই, দরজা বন্ধ ছিল। তো তুমি যদি পরে ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলতে পারো, তাহলে সালমান শাহর বাবা থাকা অবস্থায় তুমি ডুপ্লিকেট চাবি দিয়ে দরজাটা খুললে না কেন? দরজাটা তো তোমার খোলার দরকার ছিল। ছেলের কাছে যাওয়া উচিত ছিল যে সালমান তুমি ঘুম থেকে ওঠো, তোমার বাবা এসছে, বাবার সঙ্গে দেখা করো। তো সালমান তো এটা শুনে লাভ দিয়ে উঠতো, সালমান তো বাবাকে মাকে অনেক ভালোবাসতো, সে তো লাভ দিয়ে উঠতো, ওঠে সে বাবার সঙ্গে দেখা করতো। প্রকৃতপক্ষে সালমানের বাবা সালমানের সাথে দেখা করতে পারে নাই, কারণ দরজা বন্ধ ছিল। এটা একটি কথা। আবার দ্বিতীয় কথা, তুমি বলেছো যে দরজা তো খোলাই ছিল, উনি ছিলেন, আমি চা দিয়েছি, নাস্তা দিয়েছি, দরজা তো খোলাই ছিল। পৃথিবীতে এমন কোন বাবা কি আছে যে ছেলের বাড়িতে গিয়ে ছেলের সাথে দেখা করে না, কথা বলে না? ছেলে জেগেও আছে, দরজাও খোলা আছে, মিটিমিটি করে হাসছে, এরপরে 50,000 টাকা নিয়ে এসে চলে গেছে। এমন বাবা, স্বার্থপর বাবা পৃথিবীতে আছে নাকি, যে ছেলের বাড়িতে গিয়ে ছেলের সাথে দেখা করে না, দরজাও খোলা, সবকিছু খোলা? এগুলো তো তুমি নাটক সৃষ্টি করেছো। তুমি কি মনে করেছো তোমার নাটক কি এগুলি মানুষ বুঝবে না? তোমার নাটক এগুলি মানুষ বুঝে গেছে। তো মোটামুটি আমার এই একটা বক্তব্য। আমি বলবো যে, আমি কি কিছু বলতে পারি? আপনি সংক্ষেপে বলবেন। মাননীয় নীলা চৌধুরী, আমি আবার আপনাকে আহ্বান করব বাংলাদেশে আসুন এবং প্রয়াত সালমান শাহ মৃত্যুর রহস্য আমরা উদ্ধার করব। ইনশাআল্লাহ সারা বাংলাদেশে আমরা কমিটি গঠন করব ইনশাআল্লাহ। এবং সালমান শাহর মৃত্যুর রহস্য আমরা উদ্ধার করবো। আপনি আসলে জি, ধন্যবাদ। আচ্ছা, আমি এখন একটা প্রশ্নে আসছি যে এই সালমান শাহর যে 7টা থেকে 10টা তার মৃত্যু হয়েছে, এই রিপোর্টটা দিয়েছে একটা বিশেষজ্ঞ কমিটির 3 জন ডাক্তার, এবং সালমান শাহর যে পোস্টমর্টেম রিপোর্ট সেটাও ডাক্তাররা দিয়েছেন। আমি চ্যালেঞ্জ দিলাম, আমার এটার নামই চ্যালেঞ্জ, আমি চ্যালেঞ্জ দিলাম ওই সব ডাক্তার যারা, ওই 3 জন ডাক্তার রিপোর্ট দিয়েছে 7টা থেকে 10টার ভিতরে মৃত্যু হয়েছে, এবং যারা পোস্টমর্টেম দিয়েছে, রিপোর্ট দিয়েছে যারা, এবং পিবিআই কে আমি চ্যালেঞ্জ করছি, আপনারা আসুন,
আমার সাথে বৈঠকে বসুন, আমার সাথে ডিবেটে বসুন। বাংলাদেশের যেখানে যেতে বলবেন আমি সেই জায়গায় যাব, গিয়ে আমি আপনাদের সাথে আমি ডিবেট করব, কথা বলবো। যদি আপনারা আমাকে সন্তুষ্ট করতে পারেন তাহলে আমি মেনে নিব, যদি আপনারা আমাকে সন্তুষ্ট করতে না পারেন তাহলে বাংলাদেশের 18 কোটি মানুষ এটা মানবে না। বাংলাদেশের মানুষকে এত বোকা ভাববেন না, এত বোকা না। 1971 সালে বাংলাদেশের মানুষ মহান স্বাধীনতা যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছে। আজকে বাংলাদেশের মানুষ করোনাকে বিজয়ী করেছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বনেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। তুমি বাংলাদেশের মানুষকে এত বোকা ভেবো না। এবং তোমাকে একটি কথা বলতে চাই যে কোন সালমান ভক্ত, কোন মানুষ যদি কারো গায়ে যদি একটি আঘাত যদি তোমার পড়ে, তাহলে আমি তোমাকে বলতে চাই তোমার শেষ রক্ষা হবে না সামিরা। বাংলাদেশের 18 কোটি মানুষ তোমাকে রুখে দেবে, তোমাকে ঘেরাও করবে, তোমার বাড়ি ঘেরাও করবে, তোমাকে রুখে দেবে, তোমাকে প্রতিহত করবে। একটি মানুষের উপর যদি আঘাত লাগে, একটি সালমান ভক্তের গায়ে যদি আঘাত লাগে, তোমার শেষ রক্ষা হবে না। আমি মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বিশ্ব নেত্রী, আপনি রাজাকার আল বদরদের বিচার করেছেন, আপনি বঙ্গবন্ধু হত্যার বিচার করেছেন, আপনি বিডিআর যে হত্যা মামলা সেটাই বিচার করেছেন। সালমান আপনারই ছেলে, সালমান আপনার ছেলে। এই বিচারটি আপনি করুন এবং তার জন্য এইটিকে আপনি কোর্টে, এই মামলাটিকে কোর্টে আপনি তোলার জন্য অনুমতি দিয়ে দিন। মামলাটি যেন কোর্টে ওঠে এবং আসামিদেরকে যেন গ্রেফতার করা হয়। আসামিদের গ্রেফতার করে, কারণ একটি পোস্টমর্টেম রিপোর্ট দিয়ে কোনো হত্যা মামলাকে প্রমাণ করা যায় না। পারিপার্শ্বিকতা এখানে লাগে, পারিপার্শ্বিকতা দিয়ে সেটাকে প্রমাণ করতে হয়। কাজে আপনি অনুমতি দিন, এটি যেন কোর্টে উঠে, কোর্টে এটি প্রমাণ হবে কে দায়ী নয়। এবং আরেকটি শেষ কথা আমি বলতে চাই যে আসামিরা যেন দেশ ছেড়ে পালাতে না পারে, বা বিবাদীরা যেন দেশ ছেড়ে পালাতে না পারে, তার জন্য আমি বাংলাদেশের পুলিশ বাহিনীর কাছে অনুরোধ জানাবো, আপনারা রেড অ্যালার্ট জারি করুন, তারা যেন দেশ ছেড়ে পালাতে না পারে। ধন্যবাদ আমার সুপ্রিয় দর্শক যারা এতক্ষণ আমার বক্তব্য শুনেছেন, আমার দেশবাসী, আমার মাননীয় প্রধানমন্ত্রী যিনি আমার বক্তব্য শুনেছেন, আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সালাম জানিয়ে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি কি কিছু বলতে পারি? আপনি বলেন, শেষে বলবেন, বলেন। আমি উপস্থাপক হিসাবে আমি প্রধানমন্ত্রীকে, মাননীয় প্রধানমন্ত্রী অনুরোধ করব, আমার ছোট ভাই ফুয়াদ যা বলেছে তার সাথে আমি একমত। আমি মুক্তিযোদ্ধা হিসাবে আমি অনুরোধ করব, প্রয়াত সালমান হত্যার বিচার অনতিবিলম্বে ব্যবস্থা করুন, না হয় হয়তো সারা বাংলাদেশে এ নিয়ে তোলপাড় আরম্ভ হবে। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা যারা পরবর্তী জেনারেশন, এরা কিন্তু সালমান ভক্ত যারা আছে তাদেরকে ডাকলে আপনি কোটি কোটি লোক ছেলে আপনি পাবেন, ডাক দিলে সালমান ভক্তদের। আমি যা দেখেছি ময়মনসিংহ, আমি এক ডাকে যখন সালমান শাহর হত্যার বিচার মিটিং দিয়েছিলাম, সেদিন কৃষ্ণচূড়ায় আমার জীবনে এত লোক হইতে আমি কোনোদিন দেখি নাই। আমি কৃষ্ণচূড়ায় বড় বড় মিটিং হয়েছে, আওয়ামী লীগ হয়েছে, বিএনপি হয়েছে, সব মিটিং হয়েছে, কিন্তু এত লোক হইতে আমি কোনোদিন দেখি নাই। যার জন্য আমাদের নীলা চৌধুরী সেখান থেকে ডিক্লেয়ার দিয়েছিল আগামী শুক্রবার বা শনিবারের নামটা বারটা মনে নাই, ওদিন তিনি হরতালের ডাক দিয়েছিলেন। তারপরে আমার সাথে গোয়েন্দা ভাই ডেইলি আমাকে রিং করতো, ভাই কি হরতাল হবে? আমি বললাম যে হরতাল হবে না তো তা বলি, কিন্তু হরতাল হবে এই কথা বলে তাদেরকে আমি আশ্বস্ত করেছি। আমার অনুরোধ, সালমান হত্যার বিচার আমরা সবাই চাই, প্রত্যেকটি হত্যার বিচার আমরা চাই, সাগর রনির হত্যার বিচার চাই, সাংবাদিক হত্যার বিচার চাই। এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।